দর্শক, দেশের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এবং গা শিউরে ওঠা খবরটি হয়তো এখনই ঘটতে যাচ্ছে। ক্ষমতা ছাড়ার পরপরই যিনি একটি ফাঁস হওয়া ফোনালাপে চরম দাম্ভিকতার সাথেই বলেছিলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের কারণে কেউ আমাকে গ্রেফতার তো দূরের কথা, আমার কেশাগ্রও ছুঁতে পারবে না, সেই সাবেক দাম্ভিক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি এবার ৮০,০০০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন? চারদিকে এখন এমনই এক শ্বাসরুদ্ধকর গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। অহংকারের পতন ঘটতে খুব বেশি সময় লাগে না। যে সংবিধানকে তিনি নিজের সবচেয়ে বড় রক্ষা কবচ ভেবেছিলেন, সেই সংবিধানও আজ তাকে বাঁচাতে পারল না। কারণ তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির আমলনামা সামনে এসেছে, যা তিনি রাষ্ট্রপতি হওয়ার অনেক আগেই ঘটিয়েছিলেন। আর ঠিক এই একটি কারণেই তার সেই তথাকথিত আইনি চলটি আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেঁসে গেছেন তিনি। দেশত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাতকড়া। কিভাবে আইনের ফাঁদে পড়লেন এই দাম্ভিক সাবেক রাষ্ট্রপতি? চলুন দর্শক, এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সবচেয়ে বড় অহংকার ছিল তার সাংবিধানিক ইমিউনিটি বা দায়মুক্তি। তিনি ভেবেছিলেন সংবিধানে থাকা ওই একটি লাইন তাকে আজীবন সকল অপরাধ থেকে আইনি সুরক্ষা দেবে, কিন্তু তিনি আইনের একটি অতি গুরুত্বপূর্ণ দিক বেমালুম ভুলে গেছেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কেবল তখনই কার্যকর হয় যখন একজন রাষ্ট্রপতি তার পদে আসীন থাকার সময় বা দায়িত্ব পালনকালেই কোনো কাজ করেন। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে দুর্নীতির নিখুঁত প্রমাণ পেয়েছে, তার সময়কাল ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই এই ভয়াবহ আর্থিক অপরাধগুলো সংঘটিত করেছিলেন। আর ঠিক এই আইনি কারণেই তার সাংবিধানিক দায়মুক্তির বর্মটি আজ পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। এখন তিনি আর কোনো রাষ্ট্রের অভিভাবক নন, বরং একজন সাধারণ অপরাধী হিসেবেই তাকে দুর্নীতি দমন কমিশনের জেরার মুখে পড়তে হবে। দর্শক, একটু গভীরভাবে কল্পনা করুন, ৮০,০০০ কোটি টাকা আসলে কত বিশাল একটি অঙ্ক। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বা একাধিক পদ্মা সেতু নির্মাণের খরচের সমান এই বিপুল পরিমাণ অর্থ। আর এই কল্পনাতীত পরিমাণ অর্থই অত্যন্ত সুকৌশলে লুটপাট করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে। এই মহা লুটপাটের মূল কারিগর হিসেবে সরাসরি যুক্ত ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বিতর্কিত কোম্পানি JMC বিল্ডার্স। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা জল্পনা কল্পনা এবং দুর্নীতির গুঞ্জন চললেও এত বড় জালিয়াতির খবর আর কখনোই স্পষ্টভাবে সামনে আসেনি। সাধারণ মানুষের কষ্টের আমানতের টাকা কিভাবে চোখের পলকে গায়েব করা হয়, এটি তার একটি নিখুঁত এবং ভয়ঙ্কর উদাহরণ। এই ভয়াবহ দুর্নীতির গল্পের প্রধান খলনায়ক হিসেবে বারবার যার নাম উঠে এসেছে, পতিত হাসিনা আমলের অর্থ পাচারের সবচেয়ে বড় মাফিয়া এস আলম। তার ইশারায় এবং সরাসরি মদদই পুরো দেশের ব্যাংকিং খাত জিম্মি হয়ে গিয়েছিল। আর এই এস আলমের অন্যতম বিতর্কিত কোম্পানি হলো JMC বিল্ডার্স। সবচেয়ে বিস্ফোরক ব্যাপারটি হলো, এই কোম্পানির মূল মালিকানা এস আলমের হলেও এর বিপুল পরিমাণ শেয়ারের সরাসরি অধিকারী ছিলেন স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি মূলত এস আলমের একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং প্রতিনিধি হিসেবে এই কোম্পানিতে কাজ করতেন। JMC বিল্ডার্স ছিল তাদের লুটপাটের একটি সাজানো মঞ্চ, যার আড়ালে কোটি কোটি টাকা পাচার করার বৈধতা তৈরি করা হতো। দর্শক, আপনি হয়তো ভাবছেন, চুপ্পু তো শুধু একটি কোম্পানির সামান্য শেয়ার হোল্ডার ছিলেন, তাহলে তিনি কিভাবে এত বড় লুটপাটের সাথে সরাসরি অংশ নিলেন? এখানেই রয়েছে এই দুর্নীতির সবচেয়ে ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত দিক। এই ভুয়া কোম্পানি JMC বিল্ডার্স এর প্রতিনিধি শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা পরিচালক পদে বসেছিলেন। পরবর্তীতে তিনি নিজের প্রভাব খাটিয়ে পদোন্নতি পেয়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সরাসরি স্বাক্ষরে এবং অনুমোদনেই ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়। তিনি নিজের পদবি ব্যবহার করে এস আলম সিন্ডিকেটকে হাজার হাজার কোটি টাকা বের করে দেবার অফিসিয়াল বৈধতা দিয়েছিলেন।
লুটপাটের এই কৌশলটি শুনলে যে কোনো তুখোড় অর্থনীতিবিদও রীতিমতো চমকে উঠবেন। তারা জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিলেন ঠিকই, কিন্তু সেই শেয়ার কেনার টাকা তারা নিজেদের পকেট থেকে 1 পয়সাও দেননি। ইসলামী ব্যাংকের শেয়ার কেনার এই বিপুল পরিমাণ অর্থ তারা সরাসরি লুট করেছিলেন, আর এটি করেছিলেন এস আলমের দখলকৃত ইসলামী ধারার অপর একটি ব্যাংক অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। অর্থাৎ জনগণের এক ব্যাংকের টাকা চুরি করে তারা সম্পূর্ণ বিনামূল্যে অন্য ব্যাংকের মালিকানা কিনে নিয়েছিলেন। আইনজীবী শিশির মনিরের দেওয়া সুনির্দিষ্ট তথ্য মতে, আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান কোনো ব্যাংকের সর্বোচ্চ 10 ভাগ শেয়ার নিতে পারে, যার মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্সই 24টি ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে 80,000 কোটি টাকা হাতিয়ে নেয়। এই ভয়াবহ লুটপাটের ঘটনা যখন 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের নতুন কর্তৃপক্ষের নজরে আসে, তখন তারা আর কালক্ষেপণ না করে সরাসরি উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা ইসলামী ব্যাংকের পূর্বের বোর্ড ডিরেক্টরদের দেশ ত্যাগের সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেন। একই সাথে তাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয় এবং জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না বলে রুলও জারি করা হয়। হাইকোর্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই জালিয়াতির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে তাদের বিস্ফোরক প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে, আর এই প্রতিবেদনের মাধ্যমেই সাবেক রাষ্ট্রপতির আসল মুখোশটি উন্মোচিত হয়। এই প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পু সহ জেএমসি বিল্ডার্সের অন্যদের সরাসরি অভিযুক্ত করা হয়। বিএফআইইউ অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে শেয়ার জালিয়াতি এবং অর্থ পাচারের প্রতিটি ধাপে চুপ্পুর সরাসরি এবং সজ্ঞানে অংশগ্রহণ ছিল। দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন এই বিস্ফোরক প্রতিবেদনের ওপর আদালতে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। হাইকোর্টের এই ঐতিহাসিক মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে লড়েছেন দেশ বরেণ্য কয়েকজন প্রথিতযশা আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ। ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে শক্ত আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি এই ব্যাংকিং দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার এবং আপোষহীন ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি জোর দাবি জানিয়েছেন যে ঋণ ও শেয়ার জালিয়াতির মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তি যতই ক্ষমতাধর হোক না কেন, তাকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। দুদক ইতোমধ্যেই তাদের প্রাতিষ্ঠানিক অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যেহেতু এই অপরাধগুলো চুপ্পু রাষ্ট্রপতি হবার আগেই সংঘটিত হয়েছিল, তাই এখন তাকে গ্রেফতার করতে সাংবিধানিক কোনো বাধার আর অবশিষ্ট নেই। দেশ ত্যাগের নিষেধাজ্ঞার কারণে যে কোনো বিমানবন্দর বা সীমান্ত থেকে তাকে আটকের গুঞ্জন তাই এখন আর নিছক পুরো খবর নয়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুদকের একটি চৌকস দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে অথবা সরাসরি গ্রেফতারও করতে পারে। অহংকারের চূড়ায় বসে থাকা এই ব্যক্তিটির এখন জেলের 4 দেয়ালে বন্দী হওয়া কেবল সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, যে ব্যক্তি কিছুদিন আগেও ফোন আলাপে দাম্ভিকতার সাথে দাবি করেছিলেন তিনি কোনো অপরাধ করেননি এবং তাকে বিচার করার ক্ষমতাও কারো নেই, আজ সেই ব্যক্তি দেশের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির প্রধান আসামি। সংবিধানের 51তম অনুচ্ছেদ আজ তার কাছে একটি মূল্যহীন এবং হাস্যকর দলিলে পরিণত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এত বড় অর্থ কেলেঙ্কারি এবং 51 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে বেঁচে যাবার যে প্রতিষ্ঠা ছিল, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি সরকারের উচিত তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত মতামত।